কেকেআরের সেই বিতর্কিত দিন পর্ব ১। ১৮ই এপ্রিল ২০০৮ আইপিএলের প্রথম রাত। ইডেনের গ্যালারি তখন টগবগ করে ফুটছে। একদিকে বলিউডের বাদশা শাহরুখ খান, অন্যদিকে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। গোটা কলকাতা সেদিন বিশ্বাস করেছিলেন এই জুটি বিশ্বজয় করবে, কিন্তু সেই রূপকথার আড়ালে যে কত বড় এক ষড়যন্ত্র আর ইগোর লড়াই দানা বাঁধছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ১ বছরের মধ্যে কেন ভালোবাসার এই সম্পর্ক তিক্ততায় ভরে উঠল? কেন নিজের শহরের টিম থেকেই ব্রাত্য হতে হলো দাদাকে? আজ আমরা ফিরে যাব কেকেআরের সেই ইতিহাসের সবচেয়ে বিতর্কিত দিনগুলোতে। শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। শাহরুখ খান যখন কেকেআর টিম কিনলেন, তখন তিনি এক মুহূর্তও ভাবেননি আইকন প্লেয়ার কে হবেন। কারণ তিনি জানতেন কলকাতায় ব্যবসা আর আবেগ দুটোরই চাবিকাঠি একজনের হাতে। তিনি হলেন সৌরভ গাঙ্গুলি, আমাদের দাদা। কিন্তু গন্ডগোলটা পাকালো যখন টিমে এন্ট্রি নিলেন জন বুকানন। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী কোচ বুকানন ছিলেন অসম্ভব জেদি আর নিজের তত্ত্বে বিশ্বাসী। তিনি বিশ্বাস করতেন ক্রিকেটে একজন অধিনায়কের কোনো প্রয়োজন নেই। ২০০৯ সালের আইপিএলের ঠিক আগে বুকানন নিয়ে এলেন তার সেই অদ্ভুত মাল্টিপল ক্যাপ্টেন্সি থিওরি। বুকানন দাবি করলেন টিমে ৪ জন ক্যাপ্টেন থাকবে। ভাবুন একবার, যে মানুষটা ভারতীয় ক্রিকেটকে হারতে শেখা দল থেকে জেতানো দলে রূপান্তরিত করেছিলেন, তাকে বলা হচ্ছে তিনি একা অধিনায়কত্বের যোগ্য নন। ড্রেসিং রুমে তৈরি হলো এক অদৃশ্য দেয়াল। একদিকে বুকাননের টেকনিক্যাল জবরদস্তি, অন্যদিকে মহারাজের আত্মসম্মান। এই লড়াইয়ে শাহরুখ খান কার পক্ষ নিলেন? আশ্চর্যের বিষয় হলো কিং খান সেদিন ম্যানেজমেন্ট আর কোচের পাশেই দাঁড়িয়েছিলেন। ২০০৯ সালে আইপিএল যখন দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হলো, তখন ঘটল চূড়ান্ত বিস্ফোরণ। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দাদাকে সরিয়ে অধিনায়কের আর্ম ব্যান্ড পরিয়ে দেওয়া হলো ব্রেন্ডন ম্যাককালামের হাতে। যুক্তি দেওয়া হলো সৌরভের বয়স হয়েছে, তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ফিট নন। কিন্তু ক্রিকেট দুনিয়া জানতো এটা সির্ফ এক রাজাকে তার নিজের দুর্গ থেকে উচ্ছেদ করার নীল নকশা। সেই সিজনে কেকেআর পয়েন্ট টেবিলের একদম নিচে শেষ করলো। ১০টি ম্যাচ তারা টানা হারলো। মাঠের পারফরমেন্স যেন চিৎকার করে বলছিল মহারাজকে ছাড়া কেকেআর দিশেহারা। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরলো এক বিধ্বংস কলকাতা নাইট রাইডার্স। মানুষ ভাবলো সৌরভের অধ্যায় এখানেই শেষ। কিন্তু মহারাজ কি এত সহজে হার মানার পাত্র? ২০১০ সালে তিনি রাজকীয়ভাবে ফিরে এলেন ঠিকই, কিন্তু সেই ফেরা কি সুখের হয়েছিল, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছিল আরো বড় কোনো ট্র্যাজেডি? কেন ২০১১ সালের নিলামে নিজের ঘরের ছেলের দিকে তাকিয়েও দেখল না কেকেআর ম্যানেজমেন্ট? সেই রহস্য জানতে হলে আমাদের চোখ রাখতে হবে পরের পর্বে। আপনার কি মনে হয় অস্ট্রেলিয়ার কোচ বুকানন এই সিদ্ধান্তটা সঠিক নিয়েছিলেন? দাদা কি সত্যিই আনফিট ছিল, নাকি দাদাকে সরিয়ে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র ছিল এটা? আপনার মতামত কমেন্টে জানান।